আসসালামু আলাইকুম, অলি স্যারের লাইভ ক্লাসে সবাইকে স্বাগতম। আজ আমরা লিজ ফিনান্সিং এর 3 নাম্বার ক্লাস করতেছি। এর আগে 2টা ক্লাস করানো হয়েছে, ওই 2টা ক্লাস না করে আজকের ক্লাসটা করা হবে বোকামি। আগের 2টা ক্লাস অবশ্যই আপনাকে করে নিতে হবে। আর সবাইকে আমি আরেকটা কথা বলি সবসময়, যদি আপনার কাছে এটা অতিরিক্ত কঠিন মনে হয় তাহলে এই চ্যাপ্টার বাদ দিয়ে দেন, বাদ দিয়ে বাকি চ্যাপ্টারগুলো করেন। যেহেতু এখান থেকে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের 20 নাম্বার পায়, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের 10 নাম্বার পায়, এই জন্য করলে দোষ নেই, করলে করতে পারে, আমি বলবো করেন। আচ্ছা, ক্লাস শুরু করে দিলাম। এটা অল ডিপার্টমেন্ট 2013 সালে আসছিল এই কোশ্চেনটা। মিস্টার রহমান ইজ থিঙ্কিং অফ অ্যাকোয়ারিং এ কার ফর দ্য প্রপোজ হি ইজ এ he is to decide whether the car is to be purchased through 12% borrowing or to be acquired on lease rent basis. সে বলতেছে তার একটা গাড়ি কিনা দরকার, যে গাড়িটা কিনতেও পারে সে, অথবা সে এটাকে কি করতে পারে 12% সুদে, হ্যাঁ, এটাকে ঋণ হিসাবে 12% সুদে ঋণ নিয়ে কিনতে পারে, অথবা সে লিজের মাধ্যমে নিতে পারে। তাহলে প্রথমে পড়ার পরে পাইলাম 12% সুদে সে সেটা নিতে পারে, অথবা সেটা কি করতে পারে লিজে নিতে পারে। একটা ইনফরমেশন পেয়ে গেলাম। 2 নাম্বার ইনফরমেশন, দ্য প্রাইস অফ দ্য কার ইজ 7 লাখ। এই গাড়িটার দাম কস্ট বা পিভিএ বা কস্ট 7 লক্ষ টাকা। এই গাড়ির দাম কত? 7 লক্ষ টাকা। এটার ভিডিওটা আমি পরবর্তীতে দিব, যেহেতু লাইভ ক্লাস হচ্ছে না, সরাসরি জুম ক্লাসে হচ্ছে, ওয়েট করতে হবে। এরপর এই গাড়ির দাম 7 লক্ষ টাকা। ইটস অ্যানুয়াল মেইনটেনেন্স কস্ট 45,000। নতুন একটা তথ্য পাইলাম আমরা, সেটা হলো মেইনটেনেন্স কস্ট। মেইনটেনেন্স কস্ট 45,000 টাকা। এটার অর্থ কি জানেন? গাড়ি ঠিকঠাক করতে প্রতি বছর 45,000 টাকা লাগবে। এটা কিন্তু অতিরিক্ত তথ্য, আগে কোনো অঙ্কে এই তথ্য আমাদের ছিল না, দেয় নাই আমাদের, আজকের এই অঙ্কে আমরা পাইলাম। এটাও একটা আমাদের পেইন, নতুন পেইন। এরপরে তারা প্রশ্নে আরো একটা কথা বলতেছে, এক্সপেক্টেড লাইফ 5 ইয়ার, সময় 5 বছর। এরপর it is assumed that the straight line method of depreciation, সরলরৈখিক পদ্ধতিতে অবচয় নির্ণয় করা হবে, is allowable under income tax act, tax rate 35%। সরকারকে কর দিতে হবে 35%। আরো বলা আছে, the salvage value of the car is টাকা 1 লাখ। আরেকটা নতুন পেইন চলে আসছে, সেটার নাম হলো salvage value 1 লাখ। এই 2টা জিনিস নতুন আসলো, আজকে এই 2টা জিনিস শিখবো আমরা। এরপর the lease rent টাকা 3 লাখ, 5 equal installment to be paid in advance। annual lease rent ভাড়াটা হলো 3 লাখ। আমাদের একটা কাজ কমায় দিছে, 3 লাখ টাকা ভাড়া এটা বের করে দিছে, অগ্রিম দিতে হবে, অ্যাডভান্স দিতে হবে। অ্যাডভান্স মানে লিজের ওই ছকটা একটু ভেজাল হবে। এরপর তারা বলতেছে 5 ইকুয়াল ইনস্টলমেন্ট পড়লাম, এন্ড মেইনটেনেন্স এক্সপেন্স টু বি বর্ন বাই লিজর। অর্থাৎ এই যে সে যদি, আপনি কিনলে তো সব খরচে আপনার দিতে হবে, কোনো কিছু মাফ নাই। যদি আপনি ভাড়া নেন তাহলে এই যে 3 লাখ টাকা ভাড়ার ভিতরে ওই ঠিকঠাক করার গাড়ি যে ঠিকঠাক করতে হবে সেই খরচটা মালিক দিয়ে দিবে। অর্থাৎ 3 লাখ টাকার মাঝে এই ভাড়ার খরচটা আপনার মেইনটেনেন্সের খরচ লাগতেছে। এটার অর্থটা আমি একটু বুঝাই দিই। আপনি একটা বাসা নিছেন, বাসা যদি নিজে কিনে নেন, গ্যাস বিল, কারেন্ট বিল, তারপরে হলো পৌরকর্ম যা আছে এ টু জেড আপনার দিতে হইতেছে, এই সব খরচ দিতে হইতেছে। এখন ভাড়া নিলে মালিক বলছে তুমি শুধু আমার বছরে 3 লাখ টাকা ভাড়া দিবা, তুমি কারেন্ট বিল, গ্যাস বিল, অন্য কোনো খরচ যা আছে তুমি যা ইচ্ছা তা করো, সেই খরচটা দিতে হবে না। তখন আপনি কি বেঁচে গেলেন, এই টাকাটা আপনার পকেট থেকে যাবে না, এটা তো আপনার ব্যক্তিগত খরচ। এই জন্য ভাড়া কিন্তু আসলে কমে যাবে, আপনার ভাড়া বেশি লাগতেছে না। কখনো যদি লিজের যে দিচ্ছে মালিক
সেই টাকাটা বহন করে খরচটা, মেনটেনেন্স কস্টটা, তাহলে ভাড়া থেকে এই টাকা বাদ দিয়ে দিতে হবে আপনাকে। এটা আমি শিখিয়ে দিলাম। এখানে বলা আছে লেজর যদি মেনটেনেন্স কস্ট বহন করে তাহলে কি হবে, ভাড়া থেকে এটা বাদ দিয়ে দিবে। which alternative should be selected মিস্টার রহমান? লিজ নিবে নাকি কিনবে, কোনটা মিস্টার রহমান নিবে সেটা জানতে চাইছি। আমাদের একটা তথ্য মিসিং আছে, সেটা সবসময় থাকে, সেটা হলো অ্যানুয়াল লোন পেমেন্ট, কিস্তি দিতে কত হবে, তারপর ডিপ্রিসিয়েশন অবচয় বের করতে হবে আমাদের, আর কি বের করতে হবে 9 10 নাম্বার কি বের করতে হবে, ডিএফ বের করতে হবে। এগুলো বের করলাম তাহলে আমাদের অঙ্ক হয়ে যাবে। শুরু করে দিই অঙ্ক। ওয়ার্কিং 1, আমাদের আর প্রশ্ন দেখার দরকার নেই, প্রশ্ন পুরাটা লিখে ফেলছি। প্রশ্ন আমি আবার বলছি আপনাদের জন্য, সংক্ষেপে বাংলায় বলে দিচ্ছি প্রশ্নটা। প্রশ্নে আপনারা চাইলে যারা ইয়েতে আছেন, মোবাইলের 2 নাম্বার লিঙ্কে আছেন, চাইলে 1 নাম্বার লিঙ্কেও ঢুকতে পারেন। 1 নাম্বার লিঙ্কে 5 জন চলে গেছে। আচ্ছা, এখন তারা বলছে আপনার একটা গাড়ি কেনার দরকার, গাড়ির দাম হলো 7 লক্ষ টাকা, ঋণ কইরা কিনতে পারবেন ব্যাংক থেকে, 12% সুদ দিতে হবে। গাড়িটা চালাইতে গেলে প্রতি বছর 45,000 টাকা মোবিল মেরামত খরচ আছে। 5 বছর গাড়িটা চলবে, সরকারকে 35% ট্যাক্স দিতে হবে। 5 বছর পরে গাড়িটা যখন ভেঙে যাবে, ভাঙাইয়ের দোকানে যে 1 লাখ টাকা বিক্রি করে দিতে পারবেন। আর যদি ভাড়াটা আপনি না কিনার ঝামেলায় না যান, একজনের কাছ থেকে ভাড়া নিয়ে নেন গাড়ি, বছরে 3 লাখ টাকা ভাড়া দিতে হবে। এবং সে বলছে, মালিক বলছে যে ঠিকঠাক আমি করে দিব, আপনার এটা নিয়ে চিন্তা নাই, মেনটেনেন্স কস্ট আপনার দিতে হবে না। এইগুলা বলে দিচ্ছে, দিয়ে বলছে কোনটা ভাড়া নেওয়া উচিত নাকি আপনাকে কিনে নেওয়া উচিত। সেক্ষেত্রে আমাদের 8টা স্টেপে অঙ্কটা করতে হবে। প্রথম স্টেপ, অ্যানুয়াল লোন পেমেন্ট, কিস্তির পরিমাণ বের করো। বের করতে হলে পিভিএ বা কস্ট বা লোন লিখলে হবে, এই জায়গায় যদি লোন লেখেন তাও চলবে। লোন কস্ট পিভিএ গুণ আই 1 - 1 1 1 1 আই টু দি পাওয়ার n, এইটাই সূত্র ছিল নাকি। লিখে ফেললাম, লিখার পরে মানগুলো বসাইলাম। পিভি এর মান 7 লাখ টাকা। নিচে নিচে করি, হ্যাঁ, আপনার না বুঝলে অবশ্যই চ্যাট বক্সে লিখে দেবেন যে স্যার এটা বুঝতেছি না। পিভি এর মান হলো 7 লক্ষ টাকা, সুদের হার হলো 12%, সময় কয় বছর, 5 বছর। সায়েন্টিফিক ক্যালকুলেটরের অবদানে আমরা বলতে পারলাম ওদের ভাড়া দিতে হবে। এখানে টাকা শূন্যটা দিয়ে দিবেন, নাহলে নাম্বার কেটে দিবেন যদি ধরতে পারে আর কি। এটা আসলো, তার মানে ভাড়া বের করে ফেল। আমরা কিস্তি দিতে হবে, যদি আমি গাড়ি কিনি ব্যাংকের কিস্তি হবে 1,94,187 টাকা। 1 নাম্বার ওয়ার্কিং এর মাধ্যমে পেয়ে গেলাম। ওয়ার্কিং নাম্বার 2, ডিপ্রিসিয়েশন। ডিপ্রিসিয়েশন করতে হলে কস্ট মাইনাস এসবি বাই লাইফ। কস্ট হলো আমাদের কস্ট কত টাকা, 7 লক্ষ। এসবি সেলভেজ ভ্যালু 1 লক্ষ, লাইফ 5 বছর। 6 লক্ষকে আমি যদি 5 দিয়ে ভাগ করি, আমার প্রতি বছরের অবচয় আসতেছে 1,20,000 টাকা। 2 নাম্বার ওয়ার্কিং এর মাধ্যমে 1,20,000 টাকা অবচয় বের করে নিলাম। 10টা তথ্য পূরণ করতেছি। 3 নাম্বার ওয়ার্কিং, ডিএফ বের করতে হয় আমাদের। আই 1 - টি, আয়ের মান হলো 12%, 35% হলো ট্যাক্স। সায়েন্টিফিক ক্যালকুলেটর চাপ দিলাম, মান আসতেছে 7.078, ডিএফ এর মান 078। এই অঙ্কের ক্ষেত্রে একটা নতুন জিনিস শিখিয়ে দিই, আপনি 0.078 দিয়ে অঙ্ক করলে আপনাকে কাটবে না। আপনি যদি এটাকে অর 8% ধরেও করেন তাও অঙ্ক কাটবে না, হবে, অঙ্ক হবে, দুইটাই সঠিক। আচ্ছা, এখন
তাহলে 3টা ওয়ার্কিং শেষ। এগুলো আগেই শিখছিলাম, এগুলো নতুন কিছু নাই। সো এটার মাঝে কোনো প্রশ্ন রাখতেছি না, প্রশ্ন আপনি করতে পারবেন। হ্যাঁ, আমাদের 10টা তথ্য পূরণ করে ফেলছি, আর কোনো ঝামেলা নাই। এখন ওয়ার্কিং নাম্বার 4 এ সুদ বের করব, ক্যালকুলেশন অফ ইন্টারেস্ট। 6টা ঘরের মাধ্যমে ইন্টারেস্ট বের করতে হবে। ইয়ার বিগিনিং ব্যালেন্স, অ্যানুয়াল লিজ, অ্যানুয়াল লোন পেমেন্ট, ইন্টারেস্ট, আর হলো প্রিন্সিপাল পেমেন্ট, এন্ডিং ব্যালেন্স। বছরের শুরুতে 7 লক্ষ টাকা ঋণ নিয়েছেন, কিস্তি তো মাফ নাই, কিস্তি হলো 1,94,187। আগের 2 ক্লাস না দেখলে এগুলো বোঝা খুব কঠিন হবে, কারণ এগুলোতে আজকে সময় দিচ্ছি না, নতুন তথ্য আছে অনেক। এই ঘর করার জন্য 2 নাম্বার ঘরের উপর কত পার্সেন্ট সুদ? 12%। 7 লাখে 12% যা আসে লিখে ফেললাম। 7 লাখে 12% যা আসে লিখে ফেললাম। 5 নাম্বার ঘর করতে 2 - 3, এটা থেকে এটা বাদ দিলাম। 2 - 3 আসতেছে হলো 1,10,87 টাকা। ইন্ডিং ব্যালেন্স বের করতে 7 লক্ষ থেকে 1,10,187 বাদ দিলাম। এটা আবার এই জায়গায় নিয়ে আসলাম, এটার উপর 12% ধরে এই জায়গায় লিখলাম। এটা থেকে এটা বাদ দিলাম, এখানে চলে আসলো। এটা কি চলতেই থাকলো। কয় বছর চললো? 5 বছর চললো। আমি এই অংশটা স্কিপ করতে চাচ্ছি, কারণ এই অংশটা আপনারা সবাই মোটামুটি পারেন। এটার উপর যখন 12%, আমি দ্রুত লিখে ফেলি। হ্যাঁ, আপনাদের বুঝাই সময় নষ্ট করলাম না, ঠিক আছে? কারণ এগুলো তো জানেন। কেউ যদি না বুঝেন চ্যাট বক্সে লেখেন, তাহলে আমি বুঝাই দিচ্ছি, সমস্যা নেই। এটা চক্র আকারে করে করে গেছি আমরা। 6 নাম্বার ঘর কিভাবে করছি? 2 - 5। এখানে শূন্য হয়ে যাবে। এই ঘরটা নির্ণয় করার ক্ষেত্রে আমি কি করছি, লাস্ট বছরের ঘরটা করার জন্য এটা থেকে এই যে 3 নাম্বার থেকে 2 নাম্বার বাদ দিছি, 3 - 2 = 4, শুধু শেষ বছরের ক্ষেত্রে। আমরা চ্যাট বক্সে দেখছি কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে। চ্যাট বক্সে কেউ লেখছে না কিছুই? না, কেউ লেখে নাই কিছু। যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে চ্যাট বক্সে লিখতে পারেন, আমি ইনশাল্লাহ করে দিব। হ্যাঁ, আর আপনারা চাইলে 1 নাম্বার লিংকে চলে আসতে পারেন। 1 নাম্বার যে ল্যাপটপের লিংকটা, এটা আছে 9 জন এখনো চলে গেছে। আচ্ছা, তাহলে এই অংশটা সবাই বুঝতে পারছেন, এটা আমরা করছি। 4 নাম্বার ওয়ার্কিং। 5 নাম্বার স্টেপে আমাদের ফাইনাল স্টেপ, প্রেজেন্ট ভ্যালু বা প্রেজেন্ট ভ্যালু বের করব। 5 নাম্বার স্টেপে আমাদের
এগুলো তো লাগতেছে না, এগুলোকে মুছে ফেললাম। ওয়ার্কিং 5 ক্যালকুলেশন অফ প্রেজেন্ট ভ্যালু ইয়ার, 5 বছর। এখানে ডিপ্রিসিয়েশন ছিল 1,20,000। কই পাইছি আমরা? ওই যে ওয়ার্কিং করে নিয়ে আসছিলাম, ওয়ার্কিং 2 এ পাইছি ডিপ্রিসিয়েশন বের করে নিয়ে। এই যে এমসি সে আছে, সো একটা ঘর ঘর বেড়ে গেল। যখন সে থাকবে তখন তার জন্য একটা ঘর বাড়াতে হবে 45,000। এমসি থাকলে 45,000 বাড়াতে হবে। যে ডিপ্রিসিয়েশন নিয়ে কি সমস্যা হয়েছে আপনাদের? ডিপ্রিসিয়েশন তো 1,20,000-ই, আর ডিএফ হলো, ওহো সরি, ডিএফ হলো এটা, ডিপ্রিসিয়েশন হলো এটা। থ্যাংক ইউ। না, চ্যাট বক্স অনেকক্ষণ যাবত দেখা হইতেছে। ঠিক আছে, আমার ভুলে হয়েছে। আচ্ছা, এখন এখন এই যেটা, এই আমাদের এর পরের ঘর টোটাল, টোটাল কস্ট, এই ঘরের নাম কি? টোটাল কস্ট। এই ঘরটা কিন্তু আমাদের আগে এখানে হইতো, এই এমসির কারণে নতুন এই খরচের ঘর বাড়াতে টোটাল কস্টটা পিছিয়ে গেছে, এক ঘর, ঘরটা পিছিয়ে গেছে। যেমন এটা ছিল 1 নাম্বার ঘর, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, 4 নাম্বার, 5, 6 টোটাল কস্ট। টিসি লিখে দিয়ে টোটাল কস্ট 6 নাম্বার ঘর আসলো। 6 নাম্বার ঘর নির্ণয় করতে 3, 4, 5, 3, 4, 5 যোগ করতে হবে। টোটাল কস্ট বেরিয়ে আসতেছে আমার, হ্যাঁ, যোগফল এই 3টা ঘরের যোগফল, যেমন 84,000, 1,20,000, 45,000, এটা এই 3টা যোগ করে এটা, এভাবে আমি করে ফেললাম টোটাল কস্ট। টোটাল কস্টের পর ট্যাক্স সেভ, 7 নাম্বার ঘর, ট্যাক্স সেভ। অর্থাৎ ট্যাক্স সেভ হলো 7 নাম্বার ঘর। কিভাবে করতে হয়? 6 নাম্বার ঘরের উপর ট্যাক্স রেট কত পার্সেন্ট? 35%, 35%। এই ঘরটার উপর 35% আমাকে ধরতে হবে। 35% ধরতে গেলে আমাদের আসতেছে হলো 87,150। এগুলো নিজেরা করে নিবেন, হ্যাঁ। এই করার উপরে নাম্বার রে ভাই, দেখে দেখে উঠানোর উপরে কোনো নাম্বার নাই, পরীক্ষা দেখার কোনো সুযোগ নাই। টোটাল কস্ট বেরিয়ে আসলো আমার, হ্যাঁ। টোটাল কস্টের পরে আমাকে ট্যাক্সে বেরিয়ে আসলো। এরপরে আরো 3টা ঘর করতে হবে। এটা নেট ক্যাশ ফ্লো, টাকা কত গেল, নেট ক্যাশ ফ্লো, ডিএফ ডিসকাউন্ট ফ্যাক্টর, পিভি। 8 নাম্বার ঘর, 2 নাম্বার থেকে 7 নাম্বার ভাগ বাদ। 8 নাম্বার ঘর সবসময় লোনের যে অ্যানুয়াল লোন পেমেন্ট, এ থেকে ট্যাক্স বাদ দিলে এনসিএফ বেরিয়ে আসে, নেট ক্যাশ ফ্লো। যা আসলো লিখে ফেলতেছি আমরা।
ডিসকাউন্ট ফ্যাক্টর বের করার জন্য আমাদের সূত্র জানা আছে সবার। 9 নাম্বার ঘর বের করার জন্য ডিসকাউন্ট ফ্যাক্টর বের করার সূত্র 1 ভাগ 1 প্লাস এই যে পার্সেন্ট বের হয়েছিল এটা লিখতে হবে কিনা, হ্যাঁ, পাওয়ার যখন 1 দিব এটা আসবে, 2 দিলে এটা আসবে, 3 দিলে এটা আসবে, 4 দিলে এটা আসবে, 5 দিলে এটা আসবে। 1 দিয়ে সমান সমান চিহ্ন দিব, তাহলে চলে আসবে ডিএফ এর মান। আমি মাইক অন করব, টেনশন কোনো কারণ নাই। পিভি 8 গুণ 9, আমি প্রশ্ন নিব, টেনশনের কোনো কারণ নেই, হ্যাঁ। আপনারা চাইলে 2 নাম্বার লিঙ্ক থেকে 1 নাম্বার লিঙ্কে ঢুকতে পারেন, এখানে অনেকেই চলে গেছে, এখন 85 জন আছে, 15 জনের সিট খালি আছে। প্রেজেন্ট ভ্যালু পিভি বের করতে হলে আমাকে এই দুইটা ঘরের গুণফল বের করতে হবে। বোর্ডের দিকে নিয়ে আসি। আচ্ছা, এখন সবকিছু শেষ, একটা প্রশ্ন রয়ে গেছে। এই জিনিসটার কাজ এখনো শুরু হয়নি, এই জিনিসটার কাজ আছে একটা। সেলভেজ ভ্যালু অর্থাৎ ভাঙ্গারির দোকানে বিক্রি করলে যা পাওয়া যাবে, আপনি তো টাকা পাবেন নাকি? এটা যদি ভাঙ্গারির দোকানে বিক্রি করেন টাকা পাবেন না? অবশ্যই পাবেন। আর এইগুলা টাকা যাচ্ছে আপনার পকেট থেকে, এই যে টাকা সব যাচ্ছে, যে গেলে এই হিসাব হইতেছে। টাকা পাইলে অবশ্যই কিছু টাকা আসলো, আয় হলো, মাইনাস হবে। এই ভাঙ্গারির দোকান কবে বেচবেন? 5 বছর গেলে না বেচতে পারবেন, নষ্ট হওয়ার পরে, এর আগে তো আর বেচা যাবে না। এখানে দেখবেন 5, 5ম বছর শেষ, তখন আপনার বিক্রি করতে গেলেন ভাঙ্গারির দোকানে, কয় টাকা পাবেন? টাকা পাবেন 1 লাখ। পাইলে তো মাইনাস হবে, এগুলো তো এনসিএফ মানে হলো টাকা যাচ্ছে, নেট ক্যাশ ফ্লো, টাকা গেল। 5 বছর শেষে এটা না পাবেন, পাইলে মাইনাস দিতে হবে, হ্যাঁ। এখন মাইনাস দিলে তো এটা 5 বছরের ডিএফ কত? 5 বছরের ডিএফ তো এইটাই। 5 বছরের ডিএফ বের করতে হলে 1 ভাগ 1 প্লাস 0.8 পাওয়ার 5 দিতে হবে, তাহলে না এটাই আসলো। এটা গুণ করলাম, মান চলে আসবে, এটা মাইনাস দিতে হবে 68,700 টাকা। এখন আপনাদের ইনঅ্যাক্টিভ যারা আছেন এদের একটু অ্যাক্টিভ করি, কষ্ট করে এই যুগটা নামায় দেখেন তো কার কত আসছে। আমি একটু মাইক অন করতেছি, দেখি কার কি প্রশ্ন আছে, একটু প্রশ্ন নেই, কোয়েশ্চেন করতে পারেন যে কেউ। স্যার লাস্টের স্যার এটা বুঝাই স্যার দিন। আসসালামু আলাইকুম স্যার, ইন্টারেস্টের ইয়াটা বুঝলাম না, ইন্টারেস্টের ফার্স্ট ইয়ারের যে পাস করাটা বুঝলাম না। এই ইন্টারেস্টের টাকাগুলো কিভাবে আসছে এটা বুঝেন নাই? এখানে না স্যার, ওই যে ওয়ার্কিং ফোরে। ওয়ার্কিং ফোর আছে, ওয়ার্কিং ফোরটা দেখে নিন একটু কষ্ট করে। ক্লাস 1 ক্লাস 2 এখানে ওয়ার্কিং ফোর নিয়ে আলোচনা করছি। স্যার হ্যাঁ স্যার ফিগারটা স্যার কারেক্ট বই মনে হচ্ছে। হ্যাঁ, কোনটা? স্যার 5 ইকুয়াল অ্যানুয়ালের কাজ কি? 5 ইকুয়াল অ্যানুয়াল ইনস্টলমেন্টের কাজ কি? ইকুয়াল স্যার ইন অ্যাডভান্স কে শুধু লিজে হয় না লোনে হবে? লোনে হইলে তো দেখাই যাবে, ওইটা লোনে হইলে 1 প্লাস আই হবে। শুনেন, বুঝাই দিলে ভালো। লোনেরটা এখন আর প্রশ্ন নাই, এই অঙ্ক নিয়ে কোশ্চেন করেন। স্যার এনসিএফ এর Leave- মানটা কি স্যার 2 - 6 স্যার? এনসিএফ এর মানটা স্যার একটু বলবেন। 2 - 7 এমনি তো 6 হইতো, কিন্তু এই এমসি যে একটা আসছে ঘর, এই ঘরটার জন্য 7 হয়ে গেছে। হ্যাঁ, বলেন।
স্যার লিজের ক্ষেত্রে কি n এর মান 5 ইকুয়াল অ্যানুয়াল ইনস্টলমেন্ট এটা নাকি লাইফ ইজ 5 ইয়ার্স এটা কোনটা বের করতে হয়? লিজের তো আসেনি এই পর্যন্ত কি বুঝতে পারছেন? এটা এটা 1 থেকে 5 পর্যন্ত ওয়ার্কিংটা একটু প্রশ্ন আমার 1 থেকে 5 এর স্যার মধ্যে কোশ্চেন থাকবে। স্যার এসবির মানটা মাইনাস ফিগারে কেন হয়েছে 1 লক্ষ টাকাটা? এটা টাকা পাইতেছেন, এগুলো তো টাকা পকেট থেকে যাইতেছে, ভাড়া বাবদ ইয়ে বাবদ টাকা যাইতেছে। আর এসবি মানে কি ভাঙ্গের দোকানে যখন বিক্রি করবেন তখন টাকা উল্টা আসবে, এই জন্য। এই যোগফল আসছে কারো কত? স্যার সব কোশ্চেনই কি আসবে মাইনাস? হ্যাঁ সব কোশ্চেনই আসবে 3,41,652। কমেন্টে কেউ লেখছে 3,41,000, এত কম আসতেছে? এগুলো যোগ করলে 1 লাখ 2 লাখ 3 লাখ 4 লাখ 5 লাখ তো নিয়ে আসে। আবার এদিকে কি আছে? যোগ বিয়োগ ঠিক মতো হয়েছে না আপনাদের? 5,80,000 106 হ্যাঁ এটা হইতে পারে, যোগ বিয়োগে ভুল করতেছেন আপনারা। 5,80,890, 5,80,890। আচ্ছা কোশ্চেন নাই, আমি আবার কোশ্চেন একটু করে নিব। হ্যাঁ আচ্ছা 5,80,000 সামথিং আসছে সবারই। হ্যাঁ 5,80,100 ঠিক আছে, 200 ঠিক আছে, 300 ঠিক আছে, সব ঠিক আছে। আচ্ছা একজন এই ইন্টারেস্টের ঘরটা বুঝে নাই, তার জন্য উপদেশ হলো একটু কষ্ট করে আগের অঙ্ক দুইটা চ্যাপ্টার যে দুইবার করাই, দুইটা ক্লাস গেছে, একটু কষ্ট করে দেখে নেবেন। এগুলো ভিডিও মেসেঞ্জার গ্রুপে আছে, না পাইলে মেসেঞ্জারে বলবেন। আবার মেসেঞ্জারে আমার অনেক ভালো স্টুডেন্টরা আছে, তারা আপনাকে হেল্প করবে। ক্যাপ্টেনরা তো অনেক ভালো, তারাও হেল্প করবে ইনশাল্লাহ। হ্যাঁ ঠিক আছে। সেলভেজ ভ্যালু, আমাদের হাতে আর 10 মিনিট সময় আছে, 10 মিনিটের মাঝে আমাদের এটি শেষ করতে হবে। সেলভেজ ভ্যালু কেন মাইনাস হয় এটাও ব্যাখ্যা করছি। আর একজন প্রশ্ন করছে, যদি স্যার লোনটা অ্যাডভান্স হয়, লোন অ্যাডভান্স হইলে এটার উত্তরটা কি জানেন? এখান থেকে 50 জন আরো ছাত্র কমে যাবে লোন যখন অ্যাডভান্স হবে। আগামী ক্লাসে পাবো আমরা লোন যখন অ্যাডভান্স হবে। লোন অ্যাডভান্স হলে এটার অঙ্ক অন্য হয়ে যাবে, অনেক প্যাচ হয়ে যাবে। এটা আছে 4 নাম্বার ক্লাসে শিখতে পারবো ইনশাআল্লাহ। তাহলে 5 নাম্বারের উত্তর এটা আসছে। 6 নাম্বার ওয়ার্কিং 6 অ্যানুয়াল লিজ রেন্ট, 3 লাখ টাকা রেন্ট দেওয়ার কথা, এর মাঝে 45,000 টাকা আমার ব্যক্তিগত খরচ যা মালিক দিবে বলছে, তার মানে আমার দিতে হচ্ছে 2,55,000 টাকা। ওয়ার্কিং নাম্বার 7 করার আগে ওয়ার্কিং নাম্বার 8 করতে হবে। কেন? অ্যাডভান্স, অ্যাডভান্স বলে লিজের ঘরটাই হয়ে যায় ভেজাল একটা ঘর। ঘর হয় কয়টা? 3টা। একটা ঘর হলো ইয়ার, একটা হলো অ্যানুয়াল লিজ লোন লিজ রেন্ট, তারপরটা হলো কি বলে ট্যাক্স ট্যাক্স সেভ, তারপরটা হলো এনসিএফ ডিএফ টিভি প্রেজেন্ট 0 1 থেকে 4 5। এই ঘরটা না বুঝলে আপনাকে কি করতে হবে? ক্লাস নাম্বার 2 তে এই জিনিসটা নিয়ে অনেক ব্যাখ্যা চলছে, তারপর আমি আবার আজকে ব্যাখ্যা করব সময় পেলে। আপনি প্রথমে কিস্তি দিলেন, একটা অ্যাডভান্স বলতে প্রথমে একটা বাড়ি ভাড়া দিলেন 2 লাখ, ধরেন বছরের শুরুতে 2,55,000 দিলেন। এভাবে আগামী 4 বছর 5 বছর দিয়ে গেলেন, পঞ্চম বছরে আর বাড়ি ভাড়া দিতে হলো না। বছর শেষ হয়ে পঞ্চম বছর শেষে আর কোনো বাড়ি ভাড়া দিতে হলো না, কারণ জানুয়ারি 1 তারিখে দিয়ে দেন বছরের শুরুতেই, বছর শেষে আর দিতে হলো না। ট্যাক্স, ট্যাক্স তো আপনার 0 বছর মানে মাত্র ব্যবসা শুরু করছেন ওই দিন কি কিসের ট্যাক্স? ট্যাক্সটা দিতে হবে 1 বছর যাইলে। কত পার্সেন্ট? 35%। কার 35? 1 2 2 নাম্বার ঘরে 35%। সেই হিসাবে আসতেছে আপনার, এখন ট্যাক্স তো 5 বছর দিতে হবে, যেহেতু 5টা বছর ভাড়া নিছেন। প্রথম 4 বছর থেকে লেখা, পঞ্চম বছর তো নিচে লেখা। এখন এনসিএফ এর ঘর 4 নাম্বার ঘর করার জন্য, 4 নাম্বার ঘর করতে হলে 2 - 3 জানি আমরা, এটা থেকে এটা বাদ দিতে হবে, বাদ দিলে যা আসে আসলো।
মাইনাস আসবে, শূন্য থেকে এটা বাদ দিলে মাইনাস আসবে। ডিএফ, ডিএফ যখন সিঙ্গেল ইয়ার হয় তখন সূত্র হলো এরকম 1/1 প্লাস, এটা হলো সিঙ্গেল ইয়ারের জন্য, একটা বছর যখন দেওয়া থাকবে তখন এইভাবে সূত্র ফেললে মান হয় 1। সিঙ্গেল ইয়ার কত আছে? 5, তাই এখানে দিব 5, 5 দিলে মান আসবে 0.687। এরকম ভেজাইল্লা ঘর কখন হবে? এই অ্যাডভান্স শব্দটা যখন লেখা থাকবে। 1 থেকে 4 করতে গেলে এই সূত্র ব্যবহার করলে হবে না, তখন আলাদা একটা সূত্র আছে, 1 থেকে 4 বের করার সূত্র ডিএফ। একজন একটা প্রশ্ন করছিলাম, ভুলে গেছিলাম প্রশ্নটা উত্তর দিতে। সে প্রশ্নটা করছিল, প্রশ্নে লেখা ইকুয়াল অ্যানুয়াল কি বলে কিস্তি, যে আর কি আছে সমান সমান কিস্তি দিতে হবে, এই জন্যই তো এই অঙ্কটা সমান সমান কিস্তি দিচ্ছেন দেখে এইভাবে করতে পারছেন। উল্টাপাল্টা ভাড়া দেওয়া যাবে না, প্রতি বছর তো ব্যাংকে উল্টাপাল্টা টাকা নেয় না। ইকুয়াল কথাটা লেখা থাকলে যে কথা, না লেখা থাকলে একই কথা। যখন ব্যাংক থেকে ঋণ নিবেন কিস্তি কিন্তু সমান সমানই নিবে। আচ্ছা, এখন ডিএফ, ডিসকাউন্ট ফ্যাক্টর। ডিসকাউন্ট ফ্যাক্টর বের করার জন্য 1 থেকে 4 বছরের জন্য অন্য সূত্র, সূত্রটা হলো 1 মাইনাস 1 সূত্র তো আমরা পারি, মুছে করে ফেলি। হ্যাঁ, ডিএফ 1 মাইনাস 1 আর টু দি পাওয়ার n, আর হলো এখানে r 1। ডিএফ এর মান হলো 0.7, n হলো 4 বছর, কেন এই যে 4 বছর, 1 থেকে 4, এখানে 4। সায়েন্টিফিক ক্যালকুলেটর বললো, আসলো आंसर 4.14। এই দুইটা ঘর যখন 4 এবং 5 এর গুণফল বের হবে 6। এটা যেহেতু মাইনাস, মাইনাসের সাথে এটা গুণ করলে যা আসে, লিজ নিলে আপনার লাগতেছে 8,59,000, এটা আসতেছে টোটাল। এখন ডিসিশন নেওয়ার পালা আপনার, কোনটা আপনি নিবেন। ডিসিশন যদি নিতে যান তাহলে আপনি লোনই নিবেন, কারণ লোন নিলে টোটাল লাগতেছে হলো আপনার 5 লাখ সামথিং, আর লিজ নিলে লাগতেছে 5,59,600 টাকা। এখন আপনাদের কোশ্চেন নেওয়ার পালা, যার যে কোশ্চেন আছে সব কোশ্চেন এখন করতে পারেন, আমি উত্তর দেওয়ার জন্য প্রস্তুত হয়েছি আপনাদের জন্য। ডিসকাউন্ট ফ্যাক্টরটা স্যার ডিসকাউন্ট ফ্যাক্টরটা স্যার মানে অ্যানসারটা মনে হয় ভুল হয়েছে স্যার। আচ্ছা, ডিসকাউন্ট ফ্যাক্টর আনসার আপনারা বের করে নেন, এটা নিয়ে এখন ইয়ে নাই, সমস্যা নাই। এখন আর কোন বছরের টেস্ট? এখন উত্তর স্যার এরা যে সেন্টেন্স ভ্যালু বাদ দিছিলেন এখানে ডিএফ বের করছেন, এটা কিভাবে? স্যার এখানে 5 ইনস্টলমেন্টের মধ্যে যদি 4 ইনস্টলমেন্ট হইতো তাহলে কি আমাকে চেঞ্জ হয়ে যেত? মানে আমার কথা হচ্ছে লিজের মধ্যে n এর মানটা কি ওই লাইফ 5 ইয়ার্স হয় নাকি 5 অ্যানুয়াল ইনস্টলমেন্টের ওটা ধরা হয়? অ্যানুয়াল ইনস্টলমেন্ট কয়টা সে কিস্তি দিতেছে বা কয়টা সে ই দিতেছে। আর কোন কোশ্চেন? কমেন্টটা কিভাবে লিখবো? স্যার আমার প্রশ্ন লিজের n এর মানটা কি 5 ইয়ার্স ওইটা, লাইফ ইজ 5 ইয়ার্স ওটাই? হ্যাঁ ওইটাই। স্যারের ইয়াতে আচ্ছা, সেল বেস ভ্যালু বাদ দিছিলেন এখানে ডিএফটা কিভাবে বের করছিলেন? আচ্ছা, আপনাদের এখানে একটু কোশ্চেন নেই, এরাও তো কোশ্চেন করতে চাইতেছে, ওদের কোশ্চেনের সুযোগ করে দিই। হ্যাঁ, এই কোশ্চেন করেন আপনারা, আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে। কোশ্চেন আছে কারো?
এই লিঙ্কে কারো কোনো কোয়েশ্চেন আছে থাকলে করেন, বলেন। জি আগে তো স্যার প্রবলেম 1 এবং 2 তে স্যার এলপি তিনটা ডিসকাউন্ট যোগ করে টোটাল কস্ট বের করেন, তাহলে এখন কেন মেইনটেনেন্স প্লাস টোটাল কস্ট এগুলোর সাথে যোগ করে টোটাল কস্ট বের করা হবে? আচ্ছা এলপি তো এই অঙ্কের সাথে যোগ করা হবে স্যার। আচ্ছা, কথা হলো মেইনটেনেন্স কস্ট যখন দেওয়া থাকবে অঙ্কে, তখন আপনাকে টোটাল কস্ট বের করতে হলে মেইনটেনেন্স কস্ট অবশ্যই বিবেচনা করতে হবে, কারণ মেইনটেনেন্স কস্ট তো আপনার খরচ, এটা তো মালিকের খরচ না। যত ধরনের উল্টাপাল্টা খরচ দেওয়া থাকবে সব খরচ যোগ করতে হবে, ঠিক আছে? যদি মেইনটেনেন্স কস্ট দেওয়া থাকে এই স্টেপে ফলো করতে হবে, যে স্টেপ করছি আমরা। আচ্ছা, এদিক দিয়ে আর এদিক দিয়ে শর্ট কোয়েশ্চেন, আরো কেউ কোয়েশ্চেন থাকলে বলেন। কোয়েশ্চেন থাকলে বলেন। ওয়ার্কিং 6 একটু বুঝাই দেন। maintenance ওয়ার্কিং cost 6 দুই দিকেই আসে, লিজ এবং লোন দুইটাতেই আসে। ওয়ার্কিং 6টা এইভাবেই করতে হবে। লিজের ক্ষেত্রে এই সূত্র ব্যবহার করতে হবে, লোনের ক্ষেত্রে অন্য সূত্র ব্যবহার করতে হবে। স্যার 5 নাম্বারটা আরেকটু বুঝাই দেন না, 5 নাম্বার ইয়ারেরটা স্যার বুঝতে পারি নাই। 5 ইয়ার একটা বিষয়টা বলতেছে পঞ্চম বছর তো কিস্তি দিতে হবে না, ভাড়া দিতে হবে না, কিন্তু ট্যাক্স তো সরকারকে দিতে হবে। কারণ এটা থেকে এটা বাদ দিলে ট্যাক্সের মাইনাস ফিগার চলে আসে। পঞ্চম বছরে ট্যাক্সের পিভিটা আমরা এই ডিএফ এর সূত্র অনুযায়ী বের করব, বের করে এটা গুণ আর করব। 1 থেকে 3 বছর হইলে কি সূত্র আলাদা হবে? 1 থেকে 3 বছর হলে 3 বসাবেন, এখানে 4 এর জায়গায় 3 বসাবেন। 1 থেকে 5 হলে এখানে 5 বসাবেন। আচ্ছা, আজকে স্যার আমরা সময় 1 শেষ। থেকে 4 বছর 4 বছরটা বের করে তারপরে কি